গত লেকচারে আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এবং এলিমিনেশন রিয়াকশনটা পড়ানো শুরু করেছি। ওটা ছিল লেকচার নাম্বার 1, যেখানে আমরা সাবস্টিটিউশন রিয়াকশন বা এলিমিনেশন রিয়াকশনস বা তার খুব বেসিক জিনিসগুলো আমরা বলতে শুরু করেছিলাম। তো আজকে যেমন আমি বলবো যে সাবস্টিটিউশন রিয়াকশনটা আমি পড়াবো, সাবস্টিটিউশন রিয়াকশন। ওকে, তা আগের দিন আমরা রেট কাকে বলে, মলিকুলারিটি কাকে বলে বা অর্ডার, এগুলো সব বলেছি। সাবস্টিটিউশন রিয়াকশন মানে যেখানে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, যার আমরা ডেফিনেশন জানি। তার মানে কি, কোনো একটা মলিকুলের মধ্যে কিছু লিভিং গ্রুপ থাকে যে গ্রুপটা বেরিয়ে যায়। ওকে, তাহলে এই বিক্রিয়াতে কি হয়, একটা গ্রুপ মানে মলিকুলের মধ্যে ঢোকে আর একটা গ্রুপ বেরিয়ে যায়। ওকে, একেই বলে প্রতিস্থাপন বিক্রিয়া, যেটা দুরকম হয়েছিল আমরা বলেছিলাম। যেমন কি নিউক্লিওফিলিক হতে পারে, ইলেকট্রোফিলিক হতে পারে, অথবা ফ্রি র্যাডিক্যাল হতে পারে। ঠিক আছে, তা আমি এটাও বলি যে মেনলি যে সাবস্টিটিউশন রিয়াকশন মানে নিউক্লিওফিলিক বিক্রিয়া কখন হবে, যদি কোনো নিউক্লিওফাইল মলিকুলটাকে অ্যাটাক করে। ধরো এটা হচ্ছে মলিকুলটা, এটা একটা মলিকুল, যদি কোনো নিউক্লিওফাইল, যেটাকে আমরা NU দিয়ে দেখাই, সেটা যদি অ্যাটাক করে ফার্স্টে মলিকুলে, তাহলে কী হবে, এটাকে বলবো নিউক্লিওফিলিক রিয়াকশন বলবো। নিউক্লিওফাইল অ্যাটাক করছে। আর যদি কোনো ধরো সাবস্ট্রেট বা মলিকুল আছে, তাতে একটা ইলেকট্রোফাইল ফার্স্ট অ্যাটাক করলো, তাকে বলবো ইলেকট্রোফিলিক বিক্রিয়া। ঠিক আছে, ইলেকট্রোফাইল মানে এটা কিন্তু ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়, আর নিউক্লিওফাইল মানে ইলেকট্রন রিচ হয়। ওকে, আচ্ছা, এবার দেখো এই দুটো বিক্রিয়া কিন্তু সবসময় আমরা দেখি না। সাবস্ট্রেট কেমন হবে তার উপর ডিপেন্ড করে। যেমন ধরো ইলেকট্রোফিলিক বিক্রিয়া কখন হবে, ইলেকট্রোফিলিক মানে যারা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তার বিক্রিয়া মানে সে ফার্স্ট অ্যাটাক করছে। সাধারণত এই ধরনের বিক্রিয়া আমরা অ্যারোমেটিক সিস্টেমে দেখি, ধরো বেঞ্জিনে দেখতে পাই। ওকে, যেমন বেঞ্জিনের নাইট্রেশন অফ বেঞ্জিন, ব্রোমিনেশন অফ বেঞ্জিন, সেক্ষেত্রে কিন্তু আমরা ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেখতে পাবো। কীভাবে হয়, তার মেকানিজমটা কী জিনিস। ধরো একটা বেঞ্জিন আছে, দেখো ইলেকট্রোফাইলটা তো সাধারণত ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তাহলে এক্ষেত্রে রিয়াকশানটা কখন ভালো হবে, যদি এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয় আর এটা যদি ইলেকট্রন রিচ হয়, তবেই এদের মধ্যে বিক্রিয়াটা ভালো হবে। এবার দেখো বেঞ্জিন বা অ্যারোমেটিক সিস্টেমগুলো কী হয়, প্রচুর পাই ইলেকট্রন থাকে, ফলে এই ইলেকট্রনগুলো সহজে অ্যাভেলেবেল হয়, ঘুরতে থাকে মলিকুলার ফ্রি বা ইলেকট্রন। এরা কি হয়, ফলে একটা এই যে বেঞ্জিনের উপর একটা ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রনের মেঘ আছে, সেটা কি করে, এই ইলেকট্রোফাইলকে অ্যাট্রাক্ট করে বা টানে। এবার ইলেকট্রোফাইল, ধরো আমি সেটাকে E+ বললাম, ইলেকট্রোফাইল কী কী হতে পারে, ধরো নাইট্রোনিয়াম আয়ন হতে পারে, NO2+ হতে পারে, ব্রোমোনিয়াম আয়ন হতে পারে, Br+ হতে পারে, এরকম আরও আছে। ওকে, বা যখন আমরা সালফোনিল গ্রুপ ঢোকাবো, SO3 হতে পারে। তাহলে এরা কিন্তু ইলেকট্রন ডেফিসিয়েন্ট, Br+, NO2+। তাহলে বেঞ্জিন কী করবে, একটা ইলেকট্রন পেয়ার ওকে অ্যাটাক করবে, এই যে পাই ইলেকট্রনটা দিয়ে ওকে ভেঙে ওকে অ্যাটাক করলো, তখন কী হবে, তাহলে বেঞ্জিনের একটা পাই বন্ড ভেঙে যাবে। দেখো, তাহলে এখান থেকে ইলেকট্রনটা চলে গেল, তাহলে এখানে কি থাকবে, পজিটিভ। আর এখানে একটা নতুন বন্ড তৈরি হলো কার্বন আর ইর মাঝখানে, তাহলে কার্বন আর ইর মাঝখানে একটা বন্ড তৈরি হলো, আর এখানে অলরেডি একটা হাইড্রোজেন পড়েছিল, সেটা এখানে থাকলো। তবে দেখো, এইবার দেখো এই তিনটে যতগুলো, এই কার্বনটা বাদ দিয়ে বাকি কার্বনগুলো কিন্তু সব sp2 হাইব্রিডাইজড, সব sp2, এটাও sp2, 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 sp2 হাইব্রিডাইজড। তার মানে কি হচ্ছে, যে প্রতিটার মধ্যে একটা করে pz অরবিটাল আছে, ফলে এরা রেজোনেন্সে অংশগ্রহণ করতে পারবে, মানে 1, 2, 3, 4, 5টা এরা রেজোনেন্সের মধ্যে থাকবে। কিন্তু এখানে দেখো এটা হচ্ছে sp3 হলে কি হবে, এর মধ্যে কোনো আনহাইব্রিডাইজড pz নেই, তার মানে এই কার্বনটা কিন্তু সহজে এদের সাথে রেজোনেন্সে অংশগ্রহণ করতে পারবে না। তার মানে এই যে স্পিসিসটা পাওয়া গেল, এই যে একটা প্লাস চার্জ তৈরি হলো, এটা কিন্তু আনস্টেবল হয়ে গেল, বেঞ্জিনের থেকে এটা আনস্টেবল হয়ে গেল। তাহলে বিক্রিয়াটা হলো। এর পরের স্টেপে কী হয়, পরের স্টেপে হয় এই হাইড্রোজেনটা ভেঙে যায়, এই বন্ডটা ভেঙে গিয়ে এই হাইড্রোজেনটা বেরিয়ে যায়। তাহলে কি পাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি, তাহলে এখানে হচ্ছে E+H+। ওকে, তাহলে এই যে কার্বন আমরা দেখতে পাচ্ছি, এখানে আগে ছিল হাইড্রোজেন, সেই হাইড্রোজেনটা কি দিয়ে প্রতিস্থাপিত হলো, E দিয়ে। তার মানে এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো, সাবস্টিটিউশন বিক্রিয়া। এবং এখানে কোনটা ইউজ হয়েছে, ইলেকট্রোফাইল ইউজ হয়েছে, তাই একে বলবো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। যেমন আমরা বলতে পারি ব্রোমিনেশন অফ বেঞ্জিন, নাইট্রেশন অফ বেঞ্জিন, সালফোনেশন অফ বেঞ্জিন, এগুলো কিন্তু সবই এর আন্ডারে আসছে। ওকে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। আচ্ছা, এরপরে যেটা আমি দেখব নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, যেটা আমাদের মেন টপিক দিয়েছে, কিন্তু জাস্ট টপিক দিয়ে শুরু করা যায় না, আমাকে আরও কিছু বলতে হয়। নিউক্লিওফিলিক
সাবস্টিটিউশন। ওকে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান মনে কী বলতে পারছি, যেখানে একটা সাবস্ট্রেট থাকবে আর একটা নিউক্লিওফাইল থাকবে, সেই নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে, তাতে কি হবে, এই সাবস্ট্রেট থেকে একটা অংশ বেরিয়ে যাবে। ধরো এখানে ওয়াই ছিল, এটা সাবস্ট্রেট, তাহলে এবারে কি হবে, তাহলে এই নিউটা সাবস্ট্রেটের মধ্যে আটকে গেল আর ওয়াইটা বেরিয়ে গেল। তাহলে এই যে বিক্রিয়াটা দেখো, যেখানে আমাদের একটা নিউক্লিওফাইল লিভিং গ্রুপটাকে বের করে দিচ্ছে, তাই তাকে আমরা বলবো কি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, যেখানে নিউক্লিওফাইল অ্যাটাক করছে, একে অ্যাটাকিং রিয়েজেন্ট বলি আমরা। ওকে, এবার দেখো মেকানিজমের ওপর ডিপেন্ড করে এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়াকে আমরা তিনটে ভাগে ভাগ করি। একটাকে বলে SN1, দু নম্বরটাকে বলে SN2, আর তিন নম্বরটাকে বলে SNI। SN1 মানে কি, এবারে আমরা SN1টা একটু আলোচনা করি। ওকে, SN1 হচ্ছে SN1, একে বলবো কি সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার। সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার, এর আগের লেকচারে আমরা মলিকুলারিটি বা অর্ডার এইসব নিয়ে আলোচনা করেছি। তো তার মানে এই যে এটা হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার, তার মানে কি এই যে রিয়াকশনটা রেট, সেই রেটটা কিন্তু এটা হচ্ছে রেট কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে সাবস্ট্রেট মানে রেটটা খালি যে কম্পাউন্ডার বিক্রিয়া হচ্ছে তার উপর ডিপেন্ড করে, তার কোনো পাওয়ার নেই, পাওয়ার এক, বুঝেছো। আর এই রেটটা এই রিয়াকশানে যদি কোনো নিউক্লিওফাইল ইউজ করো বা অন্য কোনো বেস ইউজ করো, তাদের সাথে ডিপেন্ড করে না। তবে রেটটা খালি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, সেটা লিনিয়ার, কোনো পাওয়ার নেই, লিনিয়ার রিলেশন, রেট ইকুয়াল টু K ইন্টু সাবস্ট্রেট। তাই একে বলবো কি SN1। এর একটা উদাহরণ দিয়ে দিই। ধরো টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড নিয়েছি। টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডটার আমি ফর্মুলা লিখি CH3, এটা হচ্ছে ক্লোরাইড। এর যদি আমরা এই মলিকুলটাকে একটু ধরো স্লাইডলি অ্যাকোয়াস KOH দিয়ে দিই, অ্যাকোয়াস KOH, ধরো মিডিয়ামের মধ্যে আমি একটু পটাশিয়াম হাইড্রোক্সাইডের জল এটা দিয়ে দিলাম, মিশিয়ে দিলাম এই দুটো কম্পাউন্ডের, তাতে কি হবে, আমি যদি কিছুক্ষণ পরে স্টাডি করি, আমি কি দেখব, এটা কিন্তু কোনো অ্যালকোহল নয়, এটা একটা ক্লোরাইড, কিন্তু আমি দেখতে পাচ্ছি মানে মিক্সারের মধ্যে একটা অ্যালকোহল তৈরি হচ্ছে, এবং সেটাকে যদি অ্যানালাইজ করা হয় আমরা কি দেখব, সেটা অ্যাকচুয়ালি টারশিয়ারি বিউটানল, বিউটানল যাকে বলি। তার মানে এখানে কিন্তু Cl ছিল, কিন্তু কিছু কিছু মলিকুলের এই Clটা OH দিয়ে রিপ্লেস হয়ে গেল। এই যে বিক্রিয়াটা হলো, এটাকে আমরা বলবো SN1 বিক্রিয়া। তবে SN1 বিক্রিয়াটা কেন বলছি মেনলি, ঠিক আছে, সেটাকে আমাকে বুঝতে হবে। এই SN1 বিক্রিয়া যে কেন বললাম, তার জন্য আমাকে একটু মেকানিজমটা দেখতে হবে। এই মেকানিজমে আমরা দেখতে পাই এটা কিন্তু একটা টু স্টেপ রিয়াকশন, মানে দুটো ধাপ আছে এই বিক্রিয়াতে, দুটো স্টেপ আছে। কি কি স্টেপ, তাহলে স্টেপ 1 বলি। ওকে, প্রথম ধাপে কি হচ্ছে, প্রথম ধাপে আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পুরোটাই কিন্তু অ্যানালাইজ করা হয়েছে, বিভিন্ন রকমভাবে স্টাডি করে এই মেকানিজমটাকে পাওয়া গেছে। মেকানিজম কিন্তু মন গড়া হয় না, মানে আন্দাজে একটা দিয়ে দিলাম, এটা সম্ভব নয়। মেকানিজমকে ব্যাখ্যা করে করে পাওয়া যায়, যত রকম আমরা এভিডেন্স বা এক্সপেরিমেন্টাল এভিডেন্স, সেগুলোকে এক্সপ্লেন করে করে সেগুলোকে জুড়ে আমরা মেকানিজমটাকে এস্টাবলিশ করি। যেমন ধরো কি পাওয়া যাচ্ছে, স্টেপ 1-এ দেখা যাচ্ছে এই যে কম্পাউন্ডটা আছে কার্বন 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 4, ওকে, এখানে Cl ছিল। স্টেপ 1টা একটা রিভার্সিবল বিক্রিয়া, এবং সেখানে কি দেখা যাচ্ছে, সেখানে ফার্স্টে এই ক্লোরিনটা বেরিয়ে যাচ্ছে Cl মাইনাস, মানে এটা প্লাস, মানে এই বন্ডটা ভেঙে যাচ্ছে, এইভাবে ভেঙে যাচ্ছে ফার্স্ট স্টেপ 1-এ। ওকে, এবং সেটা কিন্তু স্লো, এই যে স্টেপটা এটা কিন্তু স্লো স্টেপ, খুব আস্তে আস্তে হচ্ছে, স্লো স্টেপ। ওকে, সেখানে কি তৈরি হলো, একটা C+ তৈরি হলো, মানে কার্বোক্যাটায়ন তৈরি হলো, যাকে আমরা বলবো ওকে টারশিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন। এবং দেখো এই কার্বোক্যাটায়নটা একটু স্টেবল, কেন স্টেবল, এটা প্লাস চার্জ, আর দেখো 3টে মিথাইল গ্রুপ আছে, তারা +I এফেক্ট দিয়ে ইলেকট্রন ঠেলছে এই C+-এর দিকে, ফলে এই কার্বনটা কিন্তু বা এই গ্রুপটা কিন্তু স্টেবল, আনস্টেবল নয়, স্টেবল বলেই সহজে তৈরি হয়ে যাচ্ছে।
হলো, এটা স্টেপ 1 হলো। এবার স্টেপ 2তে কী দেখছি? স্টেপ 2তে দেখা যাচ্ছে কি, এই যে মিডিয়ামের মধ্যে আমরা কি নিয়েছি, পটাশিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি, তাতে কি আছে, OH মাইনাস আছে। এই মিডিয়ামের মধ্যে যে পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, ওকে, এখানে কিন্তু দেখো অ্যাকোয়াস অ্যালকোহল মানে অ্যালকালি আমরা নেওয়া হয়েছে, তো এটা কিন্তু খুবই মানে KOHটা খুবই কম আছে, খুবই অল্প দিলেও রিয়াকশানটা হয়ে যাচ্ছে। ওকে, এবং সেখানে C+ আছে। আর মিডিয়াম থেকে কি নিয়েছে, KOH নিয়ে নিয়েছে। সঙ্গে সঙ্গে কি হলো, এই যে প্লাস এই মাইনাসটা একে অ্যাটাক করলো, করে কি পেলো, CH3 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 OH প্লাস মিডিয়ামে Cl মাইনাস তৈরি হয়েছে, ক্লে প্লাস তৈরি হয়েছে, তাহলে কি হয়ে গেল, KCl। তাহলে এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। তাহলে দেখো আমরা শুরু করেছিলাম একটা টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড দিয়ে, কিন্তু পাওয়া গেল কি, টারশিয়ারি বিউটানল পাওয়া গেল। এই বিক্রিয়াটা কিন্তু একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এবং সেটাকে আমরা SN1 ক্যাটাগরিতে ফেলি। এবার SN1 তো বুঝলাম, এটা সাবস্টিটিউশন হচ্ছে বুঝলাম, নিউক্লিওফিলিক বুঝলাম। কেন নিউক্লিওফিলিক, দেখো এখানে এই যে অ্যাটাক করছে OH মাইনাস, সেটা কিন্তু ইলেকট্রন মাইনাস নিয়ে বসে আছে, ফলে এটা একটা নিউক্লিওফাইল। এই OH মাইনাসটা কিন্তু একটা নিউক্লিওফাইল, দেখো মাইনাস আছে, এক্সট্রা ইলেকট্রন। তাহলে এটা সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক, এটা কিন্তু ক্লিয়ার। তাহলে ইউনিমলিকুলার কী করে বললাম, ইউনিমলিকুলারের ডেফিনেশনটা আমরা জানি যে রিয়াকশান রেটটা খালি সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করবে, অন্যান্য যে রিয়াক্ট্যান্টগুলো আছে তাদের উপর ডিপেন্ড করবে না। তা দেখি তো, যদি আমরা এই বিক্রিয়ার এনার্জি ডায়াগ্রাম ড্র করতে চাই, এটা হচ্ছে এনার্জি আর এটা হচ্ছে রিয়াকশান, ধরো কোঅর্ডিনেট, ওকে, বা রিয়াকশানের অ্যাডভান্সমেন্ট বলছে, মানে রিয়াকশানটা এদিকে চলছে। তাহলে এটা যদি আমার রিয়াক্ট্যান্ট হয়, দেখা যাচ্ছে প্রথমের যে পিকটা খুব উঁচু হয়, তারপরটা হালকা ঈষৎ, তারপরটা নেমে যাচ্ছে। আর এই যে পিকটা এতটা হাইট বেশি, দেখো এই পিকের হাইটটা অত বেশি না এর রেসপেক্টে, তাহলে এই পিকটার হাইট বেশি। তাহলে এই যে পিকের হাইট বেশি হবে, মানে যেখানে এনার্জি বেশি লাগবে, সেই পিকটাকেই আমরা বলবো RDS স্টেপ। RDS মানে রেট ডিটারমাইনিং স্টেপ। যে পিকের হাইট যত বেশি হবে, সেই স্টেপটা তত স্লো হবে। আর স্লো স্টেপ অ্যাকচুয়ালি কী হয়, রেট ডিটারমাইন করে। স্লো স্টেপটাই কিন্তু রেট ডিটারমাইন করে। যে ফার্স্ট হচ্ছে যে স্টেপটা, ধরো এই যে রিয়াকশানটা, দেখো দুটো স্টেপ আছে, একটা স্টেপ 1 একটা স্টেপ 2, এই দুটোর মধ্যে যেটা সব থেকে স্লো হবে সেটাই হবে রিয়াকশানের রেট। বুঝতে পারলে, যে স্লো চলবে সেটাই রিয়াকশানের রেট হবে। ক্লিয়ার, সেটাই বুঝতে হবে। ধরো আমি একটা রিলে রেস হচ্ছে, ধরো 4 জন আছে, 4 জন স্টুডেন্ট ছুটছে, রিলে রেস হচ্ছে। এবার দেখো কোনো একটা গ্রুপ কখন কমপ্লিট করবে তাড়াতাড়ি, যদি তাদের মধ্যে যে আসতে যাচ্ছে সেই কিন্তু ফ্যাক্টর হয়ে যাবে। যারা জোরে মানে দৌড়চ্ছে তারা তো পারছেই, তারা তো মানে হেল্প, তাদের উপরে আমরা ডিপেন্ড করে থাকবো না, তারা কিন্তু জোরে দৌড়চ্ছে, তাদের নিয়ে হেডেক নেই। হেডেকটা কাকে নিয়ে, যে সব থেকে আস্তে দৌড়চ্ছে। গ্রুপের মধ্যে যদি একজন মেম্বার খুব স্লো যায়, দেখবে বাকিরা সবাই ওকেই বলছে তুই তাড়াতাড়ি যাবি, কিন্তু তোর উপরেই কিন্তু সমস্ত ডিপেন্ড করে আছে। বাকি যারা স্পিডে যায় তাদের উপরে আমরা জানি যে সে তো কমপ্লিট করে দেবে টাইমে, কোনো চাপ নেই, কিন্তু যে সব থেকে আস্তে যাচ্ছে সেই কিন্তু পুরো রিলে রেসের যে টাইমিংটা ডিটারমাইন করবে। তেমনি এই যে বিক্রিয়ার রেটটা কার উপর ডিপেন্ড করবে, যেটা স্লো স্টেপ। তাহলে এই যে এনার্জি ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি কি, এই স্টেপটার এনার্জি সব থেকে বেশি, মানে এটা স্লো। আর এই স্টেপে যদি আমরা রিয়াকশান রেট লিখি, তাহলে এটা হচ্ছে RDS, এটা পেয়ে গেলাম RDS। রেটটা কি দেখবো, ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট ইনটু রিয়াক্ট্যান্টে। ওকে, রিয়াক্ট্যান্ট কোনটা, শুধু এটা, দেখো রিয়াক্ট্যান্ট অন্য কিছু নেই। ল অফ মাস অ্যাকশন যেটা আমি আগের দিন পড়িয়েছিলাম, যে কোনো একটা বিক্রিয়ার রেট বিক্রিয়কগুলির যে কনসেন্ট্রেশন হয় বা গাঢ়ত্ব হয় তার উপর ডিপেন্ড করে। তাহলে এখানে বিক্রিয়ক শুধু এটা আছে, টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড। তাহলে এটা কি, দেখো এর কিন্তু পাওয়ার 1, তার মানে এটা ইউনিমলিকুলার। বুঝতে পারলে, যদি এখানে পাওয়ার দিতাম 2, এই যে পাওয়ার 1 হবে কি 2 হবে, এটা কিন্তু আমি আন্দাজে বলতে পারি না। রিয়াকশানটাকে এক্সপেরিমেন্টালি স্টাডি করতে হয়, করে এই রেটটা বের করে তখন দেখতে হয় যে এটা পাওয়ারটা কত এসে দাঁড়ালো, 1 দাঁড়ালো না 2 না 3, এইভাবে। যদি ফ্র্যাকশান হয় তাহলে যা নিয়ারেস্ট যে হোল নাম্বার হবে, ধরো 1.1 হয়েছে, তাহলে ওটা নিয়ারেস্ট নাম্বার হচ্ছে 1। ধরো 2.9 হয়েছে, তাহলে ওটা নিয়ারেস্ট নাম্বার কত, 3।
তাহলে এইভাবেই আমাদের মোটামুটি অর্ডারটা ঠিক করা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের কি SN1 বিক্রিয়া। তো এই বিক্রিয়াতে দেখো কয়েকটা বৈশিষ্ট্য আমি দিয়ে দেবো, ক্যারেক্টারিস্টিক বলবি যাকে, ক্যারেক্টারিস্টিক্স, দেখো বোঝার সুবিধা হবে। নাম্বার 1 কী ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য কী, দেখো এই রিয়াকশানে দেখো এই মাঝখানে একটা কি তৈরি হচ্ছে, আয়ন তৈরি হচ্ছে, প্লাস একটা আয়ন মাইনাস একটা আয়ন, মানে কমপ্লিট প্লাস চার্জ আর কমপ্লিট মাইনাস চার্জে ভেঙে যাচ্ছে। তাহলে যদি বিক্রিয়ার মাঝখানে যদি আয়ন তৈরি হয়, তাহলে আমি যদি সলভেন্টটাকে আয়নিক নেই তবে কিন্তু রিয়াকশানটা ভালো হবে। কেন? আয়নিক সলভেন্ট, ধরো আয়নিক সলভেন্ট মানে যারা পোলার সলভেন্ট, জল, অ্যালকোহল, এই ধরনের, এগুলো হচ্ছে পোলার সলভেন্ট, কারণ এটা পোলার সলভেন্ট, কারণ ডাইপোল আছে। তাহলে এই পোলার সলভেন্ট কী করে, এই আয়নগুলোকে স্টেবিলিটি গেইন করতে সাহায্য করে। ফলে আমি যদি পোলার সলভেন্ট নিই রিয়াকশান রেট বাড়বে, রিয়াকশান রেট increases on using polar solvent। এক নম্বর নিয়েছি পোলার সলভেন্ট। আচ্ছা, এবার দেখো আর কি হতে পারে পোলার সলভেন্ট যদি হয়। আচ্ছা, বিক্রিয়ার রেট যদি বললাম, তাহলে এটা যদি খুব সহজে আচ্ছা, আর দেখো আরেকটা ব্যাপার আছে, যেহেতু এই স্টেপটাই আমার RDS, তাহলে এই সিএলটা যদি খুব সহজে বেরিয়ে যায় তবে আমার এই ট্রান্সফারটা ভালো হবে। মানে সিএল যদি ভালো লিভিং গ্রুপ হয়, সিএল যদি সহজে বেরিয়ে যায় ইজিলি, তবেই কিন্তু আমার এই বিক্রিয়াটা খুব ভালো হবে। তাহলে গুড লিভিং গ্রুপ ফেভার্স দ্য রিয়াকশন। ওকে, তার মানে গুড লিভিং গ্রুপ ফেভার্স দ্য রিয়াকশন, মানে যদি লিভিং গ্রুপটা ভালো থাকে, গুড হয়, তবেই কিন্তু আমার রিয়াকশন রেটটাও ভালো হবে। 3 নম্বরে কি দিতে পারি? 3 নম্বরে দেখো আরেকটা ব্যাপার আছে, এই ক্ষেত্রে দেখো এই যে নিউক্লিওফাইলটা নিচ্ছি, সেই নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনের উপরে কিন্তু রিয়াকশন রেটটা ডিপেন্ড করছে না। নিউক্লিওফাইলটা আমি লঘু নিলাম বা গাঢ় নিলাম তার উপর ডিপেন্ড করবে না। কেন? রিয়াকশান রেটে দেখো কোনো নিউক্লিওফাইল নেই, রিয়াকশান রেটের মধ্যে কোনো নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন নেই। ফলে আমি KOHটা গাঢ় নিতে পারি বা পাতলা হালকা নিতে পারি, আমার রিয়াকশান রেটের কোনো চেঞ্জ হবে না। এই কারণে মাঝে মাঝে SN1 রিয়াকশানে সলভেন্ট মলিকুলটাও মাঝে মাঝে নিউক্লিওফাইল হিসেবে কাজ করে দেয়। যেমন জল, ধরো জল নিয়ে এই কাজটা করলাম, তখন এই জলের মলিকুলটাই এটাকে অ্যাটাক করে ফেলতে পারে। ওকে, কিন্তু রিয়াকশান তো একই থাকছে, রেট চেঞ্জ হচ্ছে না। বুঝতে পারলে? তাহলে রিয়াকশান রেটটা সলভেন্টের উপরে বা রিয়াকশান রেটটা নিউক্লিওফাইলের উপর ডিপেন্ড করছে না। ঠিক আছে, আর কি হতে পারে দেখো তো। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি কাইরেল হয়, ধরো এটা কাইরেল হলো, কাইরেল মানে যেটা আমরা স্টিরিওকেমিস্ট্রি পড়েছিলাম। দেখো যদি আমি একটা কম্পাউন্ড নিই, কার্বন Cl, এখানে আছে, আমি এটাকে কি করব, ফ্লাইং ওয়েজে আঁকার চেষ্টা করলাম। ফ্লাইং ওয়েজ মানে কেমন হবে, ধরো মিথাইল আছে, পেছনে আছে হাইড্রোজেন, আর সামনে আছে ইথাইল, এটা হচ্ছে ফ্লাইং ওয়েজ। এটা হচ্ছে 2-chloro-বিউটেন, 2-chloro, 2 নম্বর, 1 2 3 4। যদি এটাকে আমি অ্যাকোয়াস KOH দিয়ে ট্রিট করি, তাহলে কি দেখা যায় জানো? দেখা যায় কি, ধরো এটার অপটিক্যাল রোটেশন মাইনাস, ধরো এটা অপটিক্যাল রোটেশন সাপোজ নেগেটিভ। ওকে, ভ্যালুটা আমি বললাম না, কিন্তু রোটেশনটা নেগেটিভ মানে অ্যান্টি ক্লকওয়াইজ ধরো। কিন্তু দেখা যাচ্ছে আফটার সাবস্টিটিউশন রিয়াকশন যে কম্পাউন্ডটা পাওয়া যাচ্ছে, সেই কম্পাউন্ডের কিন্তু অপটিক্যাল রোটেশনটা 0 হয়ে যাচ্ছে। হাইড্রোজেন, ইথাইল, এটা একটা আসছে। ওকে, 0 হচ্ছে কেন বলে দিচ্ছি, এটার ওভারঅল অপটিক্যাল রোটেশন 0 হয় কেন? মানে এই বিক্রিয়ার পরে এই দুটো কম্পাউন্ড তৈরি হয়ে যায়। এই দুটো কম্পাউন্ড কি পরস্পরের এনানসিওমার, মানে একজন আরেকজনের মিরার ইমেজ।
যদি মিরর ইমেজ পরস্পরের হয় তাহলে দেখো যদি একটা নেগেটিভ রোটেশন দেখায় তাহলে আর একটা উল্টো হবে পজিটিভ রোটেশন। আর দুজনে কীভাবে তৈরি হয় 1:1 আকারে তৈরি হয় 50%, এটা 50%, এটা 50%। তা যদি মাইনাস রোটেশন হচ্ছে 50% হলো আর প্লাস রোটেশন 50% তৈরি হয় তাহলে ওভারঅল যে প্রোডাক্টটা তার কিন্তু অপটিক্যাল রোটেশন 0 হয়। ওভারঅল অপটিক্যাল রোটেশন ইকুয়াল টু 0, নীল। কারণ কি ইন্ডিভিজুয়াল কম্পাউন্ডের কিন্তু অপটিক্যাল রোটেশন আছে, সেটা 0 নয়, কিন্তু ওভারঅল করলে সেটা হয়ে যাচ্ছে কত 1:1, 50% প্লাস 50% নিয়ে 0 হয়ে যাচ্ছে। ওকে, এটাই কিন্তু আমাকে বুঝতে হবে। ক্লিয়ার? তার মানে দেখো এবার তো আমাকে একটা কথা বলো যে এই একটা কোশ্চেন আসতে পারে যে এখানে তো এটা মাইনাস আইসোমার আছে কিন্তু এখানে মাইনাস প্লাস কীভাবে আসছে, দুটো কীভাবে হয়ে যাচ্ছে, সেটাকে বোঝানোর জন্য তোমাদেরকে আমি একটা জিনিস আঁকবো। দেখো এই যে ইন্টারমিডিয়েটটা এটা কিন্তু একটা কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন মানে কি, এটা একটা sp2 হাইব্রিডাইজড। ওকে, sp2 হাইব্রিডাইজড যেটা, তার মানে এটা লিখলাম Ca3 কার্বন এইচ এটি। আমি কি করলাম, এটা একটা প্লেন আঁকলাম। ওকে, এই প্লেনটা কিভাবে আছে দেখো, এই হাইড্রোজেনটা আছে খাতার পেছনে, এই ইথাইলটা আছে খাতার ওপরে। তার মানে এই যে প্লেনটা মানে যে প্লেনের মধ্যে মিথাইল হাইড্রোজেন ইথাইল আছে সেই প্লেনটা কিন্তু অ্যাকচুয়ালি খাতার সাথে লম্বভাবে আছে এইভাবে। বুঝতে পারলে? মানে ধরো আমি এইভাবে এঁকেছি, ধরো মিথাইল ইথাইল হাইড্রোজেন দিয়ে এইভাবে না রেখে এইভাবে রাখলে কি হয়, খাতার প্লেনে থাকছে ওটাকে নিয়েছি এইভাবে নিয়েছি, দেখেছো? তার মানে এটা কি আছে, খাতার সাথে লম্বভাবে আছে। ওকে, তো যদি খাতার সাথে লম্বভাবে থাকে দেখো এখানে কিন্তু এখনও দুটো অরবিটাল থেকে গেছে, তাকে বলে pz অরবিটাল। কার্বোক্যাটানগুলো তোমরা দেখবে, কার্বোক্যাটান চ্যাপ্টারে আমি ফার্স্ট চ্যাপ্টারে কার্বোক্যাটান যেখানে পড়িয়েছিলাম ওটা কিন্তু sp2 হাইব্রিডাইজড হয়, সেখানে একটা আনহাইব্রিডাইজ যেটা সংকরায়নে অংশগ্রহণ করেনি সেটা কিন্তু এমনি পড়ে থাকে। এই আনহাইব্রিডাইজটাই কিন্তু তোমার কি করে যে নতুন যদি কোনো এই দেখো এই যে প্লাসের মধ্যে নিউক্লিওফাইলটা অ্যাটাক করছে, এটা অ্যাকচুয়ালি কোথায় করছে, এখানে কিন্তু এইভাবে pz পড়ে আছে, pz, এটা একটা pz, এটা একটা pz। তাহলে যখনই OH মাইনাস অ্যাটাক করলো তখন এই পিজেড অ্যাটাক করতে পারে অথবা উল্টো দিক দিয়ে অ্যাটাক করতে পারে। তা যদি ডান দিক দিয়ে অ্যাটাক করে তবে এই কম্পাউন্ড তৈরি হবে, আর যদি বাঁ দিক দিয়ে অ্যাটাক করে তবে এই কম্পাউন্ড তৈরি হবে, এবং সেই দুটো কম্পাউন্ড পরস্পরের কি মিরার ইমেজ, যাকে আমরা বলি এনানসিওমারিক। ফলে একমাত্র SN1 বিক্রিয়াতে যদি আমরা কোনো কাইরাল কম্পাউন্ড নিয়ে কাজ শুরু করি তবে আমাদের এনানসিওমারিক প্রোডাক্ট পাওয়া যায়, যাকে এক কথায় আমরা কি বলি, রেসিমিক মিক্সার বলা হয়। দেখো 1:1 মিক্সার, প্লাস আর মাইনাসের 1:1 মিক্সারকে কি বলে, রেসিমিক মিক্সার। মানে একই কম্পাউন্ড, একটা মাইনাস অপটিক্যাল রোটেশন একটা প্লাস রোটেশন, তাদের 1:1কে কি বলে, রেসিমিক মিক্সার বলে। ওকে, যার ওভারঅল অপটিক্যাল রোটেশন কত হবে, 0 হবে, এটা হচ্ছে রেসিভিং মিক্সার। তার মানে 3 নম্বর পয়েন্ট কি বলি, কাইরাল কম্পাউন্ড নিয়ে SN1 বিক্রিয়া করলে রেসিমিক মিক্সার পাওয়া যায়। বুঝেছো? তার মানে কাইরাল কম্পাউন্ড নিয়ে কাজ করলে, যদি এটা কাইরাল না হতো তাহলে এই ধরনের কোনো কিছুই আসতো না, তাহলে কাইরাল থাকলেই একমাত্র হয়। আচ্ছা 3 থেকে 4 নম্বর, 4 নম্বরে দেখো SN1 বিক্রিয়াতে 1,2 মিথাইল অথবা 1,2 হাইড্রাইড স্থানান্তরণ হয় বা শিফট হয়। কেন, এটা কিভাবে আমি ব্যাখ্যা করব? এক হাইড্রাইড শিফট কীভাবে হয়, ধরো আমার কাছে একটা কম্পাউন্ড আছে এইভাবে দেখতে, CH3CH, আচ্ছা এখানে হাইড্রোজেন দিলাম ধরো
আর এটা প্লাস দিলাম CH2 CH3। ঠিক আছে, ধরো এই যে কম্পাউন্ডটা আছে যদি এমন হয়, এটাকে যদি আমরা একটু ভেঙে লিখতে পারি, ধরো এটা এইভাবে, আচ্ছা এখানে আরেকটা মিথাইল দিয়ে দিই তাহলে বোঝাতে সুবিধা হবে। আচ্ছা তাহলে এটা হচ্ছে এইভাবে 1 2 3 4 1 2 3 4 5 আইসোপেন্টাইল, এটা হচ্ছে কার্বোক্যাটায়ন। তাহলে দেখো এখানে যে প্লাসটা আছে এটা কিন্তু কত ডিগ্রি, এই যে কার্বোক্যাটায়নের ডিগ্রিটা কীভাবে বিচার করা হয়, ওই কার্বনের সাথে কটা কার্বন যুক্ত আছে সেই অনুযায়ী ডিগ্রি বিচার করা হয়। যেমন এই কার্বনের সাথে 2টো কার্বন লেগে আছে তাই একে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বলবো। কিন্তু ধরো যদি এমন হয়, যদি এমন হয়ে যায়, এখানে দেখো একটা হাইড্রোজেন আছে না, এই হাইড্রোজেনটা আমি ভেঙে এখানে লিখলাম, যদি এই হাইড্রোজেনটা এখানে ট্রান্সফার হয়ে যায় তাহলে কি হবে, তাহলে কি হবে CH3 CH CH3 CH3 প্লাস, দেখো এই কার্বনের সাথে কটা কার্বন লেগে আছে, 1 2 3টে, তাহলে এটা কত 3 ডিগ্রি। ওকে, তাহলে এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আমরা জানি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কি, কার্বোক্যাটায়নের ক্ষেত্রে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল দেন 2 ডিগ্রি দেন 1 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই 3 ডিগ্রি থেকে 2 ডিগ্রি থেকে 1 ডিগ্রিটা এটা হচ্ছে তাদের স্টেবিলিটি অর্ডার। তার মানে যদি আমরা এই ধরনের কম্পাউন্ড নিয়ে SN1 শুরু করি তাহলে কি হবে, প্রোডাক্টের মধ্যে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে, সেখানে কিন্তু প্রোডাক্টের এই অন্য রকম একটা প্রোডাক্ট আমরা পেয়ে যাব। তার মানে বিক্রিয়াতে 1 2 মিথাইল অথবা 1 2 হাইড্রাইড শিফট হয়। ঠিক আছে, তো মোটামুটি এই পয়েন্টগুলো আমাদের SN1-এর সাথে মনে রাখতে হবে। ক্লিয়ার? তো SN1 পড়লে তার কি বিক্রিয়া হচ্ছে, তার কি কি বৈশিষ্ট্য আছে এটা মনে রাখতে হবে, এবং রেটটা লিখতে হবে যে এই রেটটা খালি সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করে বা বিক্রিয়কের উপর ডিপেন্ড করে, কিন্তু কোনো রকম নিউক্লিওফাইল এখানে থাকে না বা নিউক্লিওফাইলের ওপরে ডিপেন্ড করে না। ঠিক আছে, এটাই হচ্ছে SN1। আচ্ছা এবার আমি পড়াবো SN2। SN2 বিক্রিয়াটা কি, দেখো আবার আমি বলতে পারি কি, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাই মলিকুলার। তার মানে দেখো এখানে রেটটা, এই যে রেটটা কিন্তু রেট কনস্ট্যান্ট, তার উপরে কি সাবস্ট্রেট এবং আর কার্বন ডিপেন্ড করে নিউক্লিওফাইল। ধরো এটাকে সাবস্ট্রেট বলতে পারি, তার সাথে আমরা ধরো বেস ইউজ করলাম, তাহলে বেস, তাহলে সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করে প্লাস নিউক্লিওফাইলের উপরও ডিপেন্ড করে। সাবস্ট্রেট অ্যান্ড নিউক্লিওফাইল দুটোর উপরে ডিপেন্ড করেই এই রেটটা চলে বলে একেই বলা হয় বাই মলিকুলার। যেমন একটা উদাহরণ দিয়ে দিই আমি, ধরো আমার কাছে একটা আছে এই ধরনের কম্পাউন্ড আছে, CH3 আছে, Cl আছে। এটাকে যদি আমি কি করি, ধরো আমি এটা হাইড্রোলিসিস করলাম। কিভাবে হাইড্রোলিসিস করব, যদি আমি অ্যাকোয়াস KOH দিয়ে এটাকে ফোটালাম, অ্যাকোয়াস KOH দিয়ে এই মিথাইল ক্লোরাইডটাকে ফোটালাম, তাহলে আমি কী পেয়ে যাচ্ছি, আমি পেয়ে যাচ্ছি মিথানল CH3OH। তবে এই যে বিক্রিয়াটা ঘটলো, এই বিক্রিয়ার মেকানিজম কিভাবে আমি পাবো, যদি মেকানিজম স্টাডি করে দেখি তখন কিন্তু আমাদের আগের যে বিক্রিয়াটার আলোচনা করেছিলাম তার সাথে মিল খুঁজে পাবো না, আমরা পাবো না। সেটা কিভাবে আমরা দেখতে পাচ্ছি, কী ব্যাপার, এক্ষেত্রে কিন্তু আমার বিক্রিয়াটা সিঙ্গেল স্টেপ রিয়াকশান, সিঙ্গেল স্টেপ, এখানে দুটো স্টেপ ইনভলভ থাকে না, একটা মাত্র স্টেপ। ঠিক আছে, এই একটা মাত্র স্টেপওয়ালা রিয়াকশানগুলোকে কি বলে জানো, কনসার্টেড রিয়াকশান অথবা কনসার্টেড পাথ, মানে একটা সিঙ্গেল পাথ, একটা পাথ দিয়ে মানে জাস্ট রিয়াক্ট্যান্ট একটা পি গেল প্রোডাক্ট। ওকে, তাহলে আমি কি দেখছি, দেখা যাচ্ছে কি একটা স্টেপে রিয়াকশান হচ্ছে। ধরো আমার কাছে ছিল CH3Cl, তাতে আমি নিয়েছি কি KOH নিয়েছি, জল আছে। এবার KOH এর মধ্যে কি পাচ্ছি, নিউক্লিওফাইল মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। বিক্রিয়ার মধ্যে দেখতে পাচ্ছি এই OHটা এটাকে অ্যাটাক করেছে এবং এইভাবে থাকছে। মানে এই ধরনের একটা স্টেপ পাচ্ছি বা এই ধরনের একটা মানে ইন্টারমিডিয়েট, এটাকে আমরা ইন্টারমিডিয়েট বলি না, এটাকে বলি ট্রানজিশন স্টেট বলি, যেটা খুবই আনস্টেবল। ট্রানজিশন স্টেট হচ্ছে এমন একটা স্টেপ যেটা খুবই আনস্টেবল, ট্রানজিয়েন্ট। ওকে, যার স্থায়িত্ব এখনও পর্যন্ত মানে পাওয়া যায়নি, কিন্তু থিওরিটিক্যালি এটার মানে আছে, এক্সিস্টেন্স আছে বা এটার প্রুফ দেওয়া যায়। ওকে, তাহলে এটা কি,
তাহলে দেখো অ্যাকচুয়ালি কী হচ্ছিল, এই যে OH মাইনাস, ওই OH মাইনাসটা কী করেছে, এই কার্বনের পেছন থেকে ধাক্কা দিয়েছে। যখনই ধাক্কা দিল ঠিক উল্টো দিক দিয়ে সিএলটা বেরিয়ে গেল। ওকে, ঠিক উল্টো দিক দিয়ে কি হবে, সিএলটা বেরিয়ে যাবে। বেরিয়ে গিয়ে কী হবে, তার মানে যখন সিএলটা, তাহলে এমন একটা স্টেপ আসা উচিত যখন OH মাইনাসটা জাস্ট ঢুকতে শুরু করেছে আর সিএলটা বেরিয়ে যাচ্ছে, সিএলটা বেরিয়ে যাচ্ছে, OH ঢুকছে, সিএল বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এই স্টেপ। এটাকেই আমরা বলবো ট্রানজিশন স্টেট, ট্রানজিশন স্টেট, যাকে এইভাবে ডিনোট করা হয়। এবং এই ট্রানজিশন স্টেটে কি দেখা যায় জানো, এই ট্রানজিশন স্টেটে দেখা যায় এই যে মাইনাস চার্জ, OH মাইনাসে যে মাইনাস চার্জটা, এরা তিনজনে মিলে অল্প অল্প করে শেয়ার করে ছড়িয়ে রেখেছে। অ্যাকচুয়ালি কী দেখছিলাম, HO মাইনাস এটাকে অ্যাটাক করছে, সিএল মাইনাস বেরিয়ে যাচ্ছে। তার মানে এমন একটা সময় আমরা কী দেখব, ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের রিয়াকশানটা, তাহলে এটা এর পরের স্টেপে কী হবে, এর পরের স্টেপে দেখতে পাচ্ছি এই যে সিএল বন্ডটা ভেঙে যাচ্ছে, মানে সিএলটা বেরিয়ে যাচ্ছে, OH মাইনাসটা ঢুকে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে CH3 প্লাস সিএল মাইনাস। তাহলে দেখো এইটা হচ্ছে প্রোডাক্ট। আর এখানে কিন্তু একটাই স্টেপ, জাস্ট এখান থেকে একটা পিক তৈরি হলো, পিক থেকে নিচে নেমে গেল, তাহলে এটা হচ্ছে রিয়াক্ট্যান্ট, এটা হচ্ছে প্রোডাক্ট। ওকে, আর তুমি দেখতে পাবে এই বিক্রিয়াতে কি হয়, এই যে নিউক্লিওফাইলটা হয়, এই নিউক্লিওফাইল দেখো ঠিক উল্টো দিক দিয়ে ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করছে। তার জন্য সবসময় কি হয়, এই OH মাইনাস বা যেটা ঢুকলো সেটা কিন্তু ঠিক মানে তার মানে ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে যায়, মানে উল্টো হয়ে যায়, ঠিক আছে? আর আচ্ছা রেটটা কীভাবে লিখবো, যদি রেটটা লিখতে চাই আমরা দেখতে পারি রেটটা যেহেতু একটা স্টেপ, তাহলে ওই একটা স্টেপকেই আমার কী করতে হয়েছে, RDS করতে হবে, রেট ডিটারমাইনিং স্টেপ। রেট দেখা যাচ্ছে কার উপর ডিপেন্ড করছে, দুটোর উপরেই ডিপেন্ড করে আছে, এটা প্লাস KOH। ওকে, রেটটা হচ্ছে আমার দুপুর উপরেই ডিপেন্ড করে আছে। আচ্ছা হলো, তাহলে এবার হচ্ছে ক্যারেক্টারিস্টিক, বৈশিষ্ট্য। ওকে, ক্যারেক্টারিস্টিক্স কী পাবো, দেখো নাম্বার 1-এ আমি লিখতে পারি, যদি আমরা পোলার সলভেন্ট ইউজ করি তাহলে পোলার সলভেন্ট ব্যবহার করলে রিঅ্যাকশন রেট কমে যায়। এটা ঠিক উল্টো হয়, SN2-র ক্ষেত্রে যদি আমি পোলার সলভেন্ট বেশি ইউজ করি তাহলে কিন্তু রিঅ্যাকশনের হারটা কমে যাচ্ছে। আর কি হতে পারে, কাইরাল কম্পাউন্ড নিলে এনানসিওমার তৈরি হয়, মানে উল্টো, মানে ঠিক একে বলবো মিরার ইমেজ তৈরি হয়। কাইরাল কম্পাউন্ড নিয়ে রিয়াকশান করলে, বিক্রিয়া করলে অপোজিট এনানসিওমার তৈরি হয়। মানে কি, ধরো আমি একটা স্টার্ট করেছিলাম মাইনাস আইসোমার দিয়ে, সেটাকে SN2 করলাম, সেটা কি হলো, প্লাস আইসোমার তৈরি হয়ে গেল। মানে মাইনাস থেকে জাস্ট প্লাস হবে, মিক্সার তৈরি হবে না, মানে এখানে রেসিমিক মিক্সার তৈরি হবে না, জাস্ট উল্টো হবে। যদি প্লাস নিয়ে শুরু করতাম তাহলে এখানে হতো মাইনাস নিয়ে শুরু করলে এখানে হতো প্লাস। ওকে, এর কারণটা কি, কারণ যেহেতু SN2-তে ব্যাক সাইড থেকে অ্যাপ্রোচ হচ্ছে, যে নিউক্লিওফাইলটা পেছন দিক দিয়ে আসছে, ফলে ঠিক উল্টে যায়, মানে ওরিয়েন্টেশনটা ঠিক উল্টে যায়, মানে একে বলে ইনভার্সন হয়ে যায়। মানে এইভাবে ছিল, এটা ঘুরিয়ে গিয়ে এদিকে চলে যায়। যেমন ছাতা নিয়ে যদি তুমি যাও, হাঁটো, যখন চরম হাওয়া দিচ্ছে, যখন ছাতার মাঝে উল্টে যায় না, ঠিক এই রিয়াকশানে কি হয়, পুরো ওরিয়েন্টেশনটা পুরো উল্টো দিকে চলে যায়। তখনই কি হয়, এর অপটিক্যাল রোটেশনটা ঠিক অপোজিট হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। এখানে কি হয়, এখানে 1,2 মিথাইল অথবা
অথবা 1,2 হাইড্রাইড স্থানান্তরণ হয় না, স্থানান্তরণ বা একে বলে মাইগ্রেশন হয় না, 4 বিক্রিয়ার হার সাবস্ট্রেট এবং আর কি বলবো বেস বা ক্ষার উভয়ের গাঢ়ত্বের উপর নির্ভরশীল। ওকে, তার মানে বিক্রিয়ার হারটা দুটোর উপরে ডিপেন্ড করে আছে, ক্ষার আর সাবস্ট্রেট। ঠিক আছে, আজকে এইটুকুই থাক, আমরা পরের দিন পরেরটা পড়াবো।